আমি পাথর হিসাবে মরে গিয়ে গাছ হয়েছিলাম, গাছ হিসাবে মরে গিয়ে একটা পশু হয়েছিলাম, আর পশু হিসাবে মরে গিয়ে আমি মানুষ হয়েছিলাম। পৃথিবী চেঞ্জ হবে, তার পৃথিবীর মনন চেঞ্জ হচ্ছে, পৃথিবীর বিভিন্ন ধরনের মানুষের সম্পর্কের ধরন চেঞ্জ হচ্ছে, কবিতার আঙ্গিক কি চেঞ্জ হবে না? তুমি পৃথিবীতে জন্ম নিছো, কিন্তু তুমি জানো না যে এখানে পৃথিবীতে থাকতে হয় ঘর ভাড়া দিয়ে, নাহলে তোমাকে এটা কিনতে হবে। পাঁচে লোকে কিছু বলে, তার এখানে প্রতিষ্ঠার ব্যাপার আছে, প্রতিষ্ঠা না হলে আবার সামাজিক একটা লজ্জার ব্যাপার আছে। এগুলো চিন্তা করে মানুষ কিন্তু সে সারা জীবন একটা একটা মানে মুখ রক্ষার জন্য এক ধরনের অভিনয় করে যায়। যে বাগানে গোলাপ হয়ে যে শক্তি ফুটে, সেই শক্তি মানুষের বাক্যে এবং মনে কাব্য হয়ে প্রকাশ পায়। আসলে কবিতায় সৌন্দর্যই প্রকাশ করে। আর আধুনিক কবিতা বলতে আমরা যেটা বুঝি সেটা আসলে বাংলা কবিতায় আধুনিক কবিতা আমরা বলতে পারি জীবনানন্দ দাশ থেকে মোটামুটি শুরু। আধুনিক যে চেতনার যে বিষয়, যেটা শুরু হয়েছিল ইউরোপে, শার্ল বুদলেয়ার যেটা শুরু করেছিলেন, ফ্লোর দ্য মাল তার যে কবিতার বইয়ের মাধ্যমে, যেটা বুদ্ধদেব বসু ক্লেদজ কুসুম নামে অনুবাদ করেছিলেন। তার আগে আমরা এই আধুনিক কবিতা এবং আধুনিক কবিতার যে মনন, যেটা আমি এর আগে একটা লেখা লিখেছিলাম যে আধুনিক কবিতা বিষাদ বৃক্ষের ফুল নামে, সেখানে আমি বলেছিলাম যে আধুনিক কবিতা হচ্ছে আসলে আধুনিক কবিতার মন হচ্ছে সমাধিতে ফুটে থাকা ফুলের মনের মতোই বিষাদিত আধুনিক কবিতার মন। এবং এই ধারণাটা আমার আসলে এসেছে শার্ল বুদলেয়ারের কবিতা পড়ার এবং বুদ্ধদেব বসুর অনুবাদের কল্যাণে বিশেষত। পরবর্তীতে আমি নিজেও কিছু অনুবাদ করেছি ইংরেজি থেকে। পিশাচির রূপান্তর নামে একটা কবিতা আছে, ভেনাসকে নিয়ে লেখা। সান্দ্র বত্তিচেল্লি বহু বছর আগে যেটা ভেনাসের জন্ম যে ছবিটা এঁকেছিলেন তিনি, সেখানে ভেনাস ছিলেন এক সৌন্দর্যের প্রতীক, আমাদের পৃথিবীর সৌন্দর্যের প্রতীক, আমাদের অনুপ্রেরণার প্রতীক হিসেবে মানবী রূপে তার জন্ম হয়েছিল, সমুদ্র থেকে জন্ম হয়েছিল তার। ছবির মধ্যে আমরা যেটা দেখি সেটা একটা মুহূর্ত ছিল, এঁকেছিলেন তিনি। কিন্তু পরবর্তীতে শার্ল বুদলেয়ার যেমন 18 শতকে, যখন তার 1821 খ্রিস্টাব্দে সম্ভবত শার্ল বুদলেয়ারের জন্ম, সালটা ঠিক আমার মনে নেই, তখন এসে যিনি ফ্লোর দ্য মাল যখন তিনি লিখলেন, সেখানে তিনি লিখলেন পিশাচির রূপান্তর। এই পিশাচিটা হচ্ছে ভেনাস, সেই ভেনাস 14 শতকে সান্দ্র বত্তিচেল্লি যাকে আঁকলেন সৌন্দর্যের প্রতীক হিসাবে, তিনি এসে এখানে শার্ল বুদলেয়ারের কবিতায় হয়ে গেলেন পিশাচি, সাপিনী। এখানে আমরা বুঝতে পারি যে আসলে কোথাও সৌন্দর্যের পতনটা ঘটেছে আমাদের মননে, আমাদের ব্যবহারে, সর্ব অর্থেই। প্রাকৃতিক বিপর্যয় হতে পারে, মানবিক বিপর্যয় হতে পারে, সবগুলোর প্রতীক হিসাবেই এই ভেনাসের পতনটা ঘটে। আরও পরবর্তীতে এসে জার্মান কবি রাইনার মারিয়া রিলকের কবিতায় দেখা যায় ভেনাসের জন্ম যে কবিতাটি, সেই কবিতায় আমরা দেখি যে একটা চলচ্চিত্রের মতো গতিময় এক ভেনাসের জন্ম হচ্ছে। কিন্তু শেষে গিয়ে দেখি, কবিতার শেষ মুহূর্তে গিয়ে দেখা যায় যেখানে মরা একটা শূষক পড়ে আছে সমুদ্রের তীরে। যে ভেনাসের জন্ম হচ্ছিল, সেই ভেনাস আসলে ভেনাস জন্ম হয় না, একটা মরা শূষক, এটা দুঃস্বপ্নের মতো। ভেনাসের চিত্রকল্প যেটা পুরো কবিতা জুড়ে সৃষ্টি হচ্ছিল, সেটা কবিতার শেষে গিয়ে দেখা যায় একটা মরা শূষক, সেটা এক ধরনের দুঃস্বপ্ন। সেখানে আমরা দেশে দেখি ভেনাসের পতনটা দেখি, সৌন্দর্যের পতনটা দেখি আমরা। তার মাঝে রবীন্দ্রনাথও একটা কবিতা লিখেছিলেন উর্বশী নামে, সেই কবিতায় কিন্তু এই মননটা পাওয়া যায় না। এই যে বিউটির যে বিনাশ বুদলেয়ারের মধ্যে আমরা পাই, রিলকের মধ্যে পাই, সেটা রবীন্দ্রনাথের মধ্যে মাঝখানে নাই। কিন্তু ঠিকই জীবনানন্দ দাশ কিন্তু রবীন্দ্রনাথের শেষ বয়সের সমসাময়িক, জীবনানন্দের কবিতায় কিন্তু সেই বিষয়টা আবার আসে। সেখানে তিনি বলেন যে ব্যবহৃত হতে হতে শুয়োরের মাংস হয়ে যায়। এটা কিন্তু ওই বিউটিরই অতিব্যবহারে যে বিউটির যে পতন ঘটে, সৌন্দর্যের পতন ঘটে, জীবনানন্দের মধ্যে পাওয়া যায়। তার আগে আবার এলিয়টের মধ্যেও সেটা আছে। শার্ল বুদলেয়ারের কবিতায় স্প্লিন অফ প্যারিসের মধ্যে যেটা আছে, উনি বলেন যে লাইফ ইজ এ হসপিটাল। ঠিক টি.এস. এলিয়টের কবিতায় কিন্তু আমরা দেখি যে তার যে প্রথম যে কবিতার বই, যেটা দি লাভ সং অফ জে আলফ্রেড প্রুফক,
সেখানে এমন এক আশ্চর্য চিত্রকল্প দিয়ে এই কবিতাটি শুরু হয়, দীর্ঘ কবিতাটি। লেট আস গো দেন ইউ অ্যান্ড আই হোয়েন দ্য ইভিনিং ইজ স্প্রেড আউট এগেনস্ট দ্য স্কাই লাইক আ প্যাশনেট আরাইজড আপন আ টেবিল। সন্ধ্যা শুয়ে আছে আকাশের গায়ে যেন অচেতন রুগীর মতন। এই যে রুগীরা, আমাদের মনে হয় যে এটা শার্লট বুডলেয়ারের যে লাইফ হসপিটাল, যে লাইফ, যে রুগীরা, তারাই যেন এলিয়টের কবিতায় এসে যেন সন্ধ্যার আকাশে যেন অচেতন রুগীর মতো সন্ধ্যা হয়ে শুয়ে থাকে। এলিয়টের মধ্যে এই মননশীলতা ছিল, এই বুডলেয়ার রিলকে হয়ে যে মননশীলতা প্রবাহিত হয়, সেই প্রবাহিত কিন্তু এলিয়টের মধ্যেও আছে। সেটা আমাদের জীবনানন্দ ভালোভাবে ধারণ করেছিলেন, সেটা 30-এর অন্যান্যদের মধ্যেও আছে। সেটা আস্তে আস্তে আমাদের আজকে পর্যন্ত বাংলা কবিতাটা বিভিন্নভাবে বিচ্ছিন্নভাবে আছে। তো বড়ভাবে আমাদের বাংলা কবিতায় আধুনিক মননশীলতা, যেটা কবিতার আধুনিক মননশীলতা, সেটা জীবনানন্দের মাঝে প্রবলভাবে আমরা দেখি। হাইড্যান্ড খুলে দিলে কুষ্ঠরোগী চেটে নেয় জল, এই ধরনের কবিতা, এই ধরনের ভাবনা এর আগে বাংলা কবিতায় ছিল না। সর্ব অর্থে যে প্রথমটা ঘটেছে আমাদের, সেটা প্রাকৃতিক হতে পারে, মানবিক হতে পারে, যে যুদ্ধ বিগ্রহ। আশ্চর্যের বিষয় হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতায় এই বিষয়টা সেইভাবে আসেনি। এটা রবীন্দ্রনাথের চিত্রে দেখা যায়। রবীন্দ্রনাথের আঁকা চিত্রের মধ্যে এই মননশীলতার একটা ব্যাপার আছে, বিভৎসতার ব্যাপার আছে। আধুনিক যে জীবনের যে বিভৎসতা, বিপদ, দুঃস্বপ্নগ্রস্ততা, এগুলা রবীন্দ্রনাথ ঠাকুরের ছবির মধ্যে দেখা যায়। তো কবিতায় সেই অর্থে খুব ছোটোখাটো আকারে আসছে বিভিন্ন সময়ে। ফিনল্যান্ড ধ্বংস হলো সোভিয়েত বোমার আঘাতে, বা সাপিনীরা ফেলিতেছে নিঃশ্বাস, টুকটাক আসছে। কিন্তু কবিতা ওইভাবে আধুনিক এই চেতনাটা রবীন্দ্রনাথের কবিতায় ওই অর্থে আসেনি। কবিতা তো আসলে আমাদের, কবিতা যদি আমরা একটা সাহিত্য আঙ্গিক ধরি, ঠিক আছে, কিন্তু কবিতা আসলে অন্যান্য সাহিত্য আঙ্গিকের মতো কবিতা শুধুমাত্র একটি সাহিত্য আঙ্গিক নয়। কবিতা হচ্ছে আমাদের অস্তিত্বের প্রকাশ, অস্তিত্বের এক ধরনের প্রকাশ কিন্তু হচ্ছে কবিতা। কারণ কবিতা যদি ভাষাতাত্ত্বিক দিক থেকে তুমি চিন্তা করো, কবিতা আমাদের ভাষার যে সীমাবদ্ধতা, মানুষের ভাষার যে সীমাবদ্ধতা, আমাদের যে অনুভব এবং ভাষা দিয়ে যতটুকু আমরা প্রকাশ করতে পারি, আমাদের যে অভিজ্ঞতা, সবসময় আমাদের অভিজ্ঞতা ভাষার থেকে বড়। কিন্তু আমাদের ভাষার মধ্যেই বাস করি, ভাষার মধ্যেই বেড়ে উঠি। কিন্তু আমাদের কবিতা সেই সাহিত্য আঙ্গিক যেটা সবসময় ভাষার সেই সীমাবদ্ধতাকে ডিঙাতে চায়। মানুষের যে অনুভূতি, যে অভিজ্ঞতা ভাষা প্রকাশ করতে পারে না, কবিতা সেটা প্রকাশ করতে চায়। সেটা তার রূপক দিয়ে হতে পারে, তার প্রতীক দিয়ে হতে পারে, তার নীরবতা দিয়ে হতে পারে, তার ছন্দ দিয়ে হতে পারে। কবিতা সেটা ডিঙানোর চেষ্টা করে। এজন্য বলা হয় তাকে যে আসলে মানুষ শুধু ভাষার প্রাণী নয়, সে তার নীরবতা, মানুষ তার নীরবতারও সন্তান, যেটা অন্যান্য প্রাণীরা যেটা সম্ভব নয়। মানুষ যে ভাষার যে সীমাবদ্ধতা, আমরা যে ভয় পাই, আমরা যে প্রেম আমাদের মনের মধ্যে জমে উঠে, আমাদের মধ্যে যে স্বপ্ন আমরা দেখি, আমরা যে চিন্তা করি, ভাষা দিয়ে সেটা প্রকাশ করা সম্ভব হয় না। কিন্তু আমরা ওই ভাষার বাইরে যেতে চাই, কিন্তু ভাষার বাইরে তো যেতে হলেও সেই ভাষা দিয়েই যেতে হয়। আমরা ভাষাকে কোনোভাবেই প্রকাশ, আমি তোমাকে ভালোবাসি, এই কথাটা আমরা বলি, ভাষা দিয়ে বলি, কিন্তু আসলে এর চেয়ে বেশি কিছু বলি কিন্তু ভাষা আমাদেরকে, এই অনুভূতিটাকে আমাদের ল্যাঙ্গুয়েজ সীমাবদ্ধ করে ফেলে। যে কারণে অন্যান্য শিল্প আঙ্গিকের সৃষ্টি, যেমন ধরো মিউজিক, সুর কিন্তু কোনো কিছু না, অনুভূতি ভিত্তিক একটা মাধ্যম, একটা শিল্প মাধ্যম, যেটা শব্দভিত্তিক না। ধরো একটা চিত্র হতে পারে যেটা রং এবং রেখা দিয়ে আমরা বলি, ভাস্কর্য হতে পারে, স্থাপত্য হতে পারে, এগুলার কিন্তু এক ধরনের ল্যাঙ্গুয়েজ কিন্তু। এবং ওই যে শব্দভিত্তিক ল্যাঙ্গুয়েজের যে সীমাবদ্ধতা, এই সীমাবদ্ধতা কিন্তু এই শিল্প আঙ্গিকগুলো কিন্তু ডিঙাতে চায়। সুর কিন্তু আমরা বলে না কিছুই, শব্দ দিয়ে হয়তো কিছু বলে না, কিন্তু যেটা সৃষ্টি হয় মিউজিকের মধ্যে, যে অনুভব যেটা আমরা করতে পারি, সেটা কিন্তু আমরা ভাষার বাইরে, আমরা যেটা শব্দ দিয়ে আমরা ভাষার বাইরে যাওয়ার চেষ্টা করি, সেটা আমাদের কিছুটা হলেও মিউজিক আমাদের নিয়ে যায়, চিত্র আমাদের নিয়ে যায়, ভাস্কর্য আমাদের নিয়ে যায়। বড় হওয়ার পরে আমরা, বিশেষ করে সিলেট অঞ্চলের মানুষ হিসেবে আমরা, যে আমাদের হাসন রাজা বলো, আমাদের শাহ আব্দুল করিম বলো, দূরবীন শাহ বলো,
ওনাদের গান আমরা শুনেছি এবং ওনাদের সৃষ্টি, ওনাদের রচনা আমরা খুব আশ্চর্যের সঙ্গে অনুভব করেছি, পড়েছি, বিস্ময়াভিভূত হয়েছি। এখানে একটা জিনিস আমার, যে বাউল গান বা বাউল যে ফিলসফি, এটার সাথে আমি কিছু লেখা অনুবাদ করেছি এই রুমি, জালালউদ্দিন রুমি, হাফিজ, ওনাদের বিভিন্ন সময় কিছু টুকটাক লেখা অনুবাদ করেছি। এগুলোর সাথে এই যে মিস্টিজম, যেটা এই মিস্টিক রাইটিংসের সাথে বাউল রাইটিংসের কোথাও একটু একটু মিল আছে, কিন্তু এটা হয়তো খুব দূরবর্তী মিল, কিছু কিছু মিল পাওয়া যায়। রুমির আজকেও পড়ছিলাম একটা লেখা, যে আমি পাথর হিসাবে মরে গিয়ে গাছ হয়েছিলাম, গাছ হিসাবে মরে গিয়ে একটা পশু হয়েছিলাম, আর পশু হিসাবে মরে গিয়ে আমি মানুষ হয়েছিলাম। এই কথা আসলে ব্যাখ্যাতীত একটা কথা, কিন্তু এই ধরনের ব্যাখ্যাতীত বিষয় কিন্তু বাউল ফিলসফির মধ্যে পাওয়া যায়। রুমির একটা কথা আছে সত্য নিয়ে, ঈশ্বরের হাতে একটি আয়না ছিল, আয়নাটা ছিল সত্য, তার হাত থেকে আয়নাটা পড়ে গেল, পরে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল, পৃথিবীর মানুষ প্রতি এক টুকরো করে আয়না খুঁজে পেল এবং তারা ভাবলো তারা সত্য পেয়েছে। বাউল এক ধরনের সত্য অনুসন্ধান বাউলরা করেন। অন্যান্য জীব উদ্ভিদ থেকে মানুষ তো অবশ্যই আলাদা মানুষের, এবং সবচেয়ে বড় আলাদা করার যে বিষয় সেটা হচ্ছে তার ভাষা, এবং সেই ভাষা দিয়ে আমরা কবিতা সৃষ্টি করি, আমরা বাউল গান সৃষ্টি করি, আমরা অন্যান্য শিল্প সৃষ্টি করি। এটা অন্যান্য প্রাণীর মধ্যে তো ওটা নাই, তাই না? এবং এগুলা সৃষ্টির পিছনে উদ্দেশ্য হচ্ছে আমাদের জীবনকে আরও সুন্দর করা। মানুষের আসলে পরম রূপ আসলে কোনটা সেটা তো আমরা জানি না এখনো। আমরা বরং দেখছি যে আমরা অনেক সময় আমরা অতীত নিয়ে নস্টালজিক হই, মনে আমাদের অতীত জীবন ভালো ছিল। বিভিন্ন ধরনের বিপর্যয় আমরা দেখি আমাদের সময়ে ঘটছে। এই যে আমাদের এই কিছুদিন যাবত আমাদের দেশে শিশু নির্যাতন, শিশু হত্যা, ধর্ষণ, বলাৎকার, এগুলো আমরা দেখছি। এটা তো এক ধরনের পচন, অপকৃতস্থতা, এক ধরনের মাতলামো, এক ধরনের মানবিক বিপর্যয়, এক ধরনের কালেকটিভ এক ধরনের বিনাশ, সর্বর্থে এক ধরনের পতন মনে হচ্ছে এগুলোকে। বেশিরভাগ মানুষই এটাকে সাপোর্ট করছেন না বা এখান থেকে উত্তরণের চেষ্টা করছেন। এই যে একটা খারাপ পরিস্থিতি এবং এখান থেকে উত্তরণের চেষ্টা, এই যে উত্তরণের চেষ্টা, একটা ভালোর দিকে যাওয়া, সেটা তো আসলে এক ধরনের মানবিক চিন্তা। মানুষের পরম বিকশিত রূপ কোনটা সেটা আমরা হয়তো বলতে পারবো না, কিন্তু আমার মনে হয় যে আমার দ্বারা কারো ক্ষতি না হোক, আমি আমার অন্য যে সহযাত্রী, যে জীবন আছে, সেজন্য আমার দ্বারা আমি যেন তার সহযোগী হই, আমার কাছে যেন তার জীবন নিরাপদ হয়, তার কাছে যেন আমার জীবন নিরাপদ হয়। এটা হচ্ছে আমার মনে হয় আমাদের মানবিক বা মানুষ হিসেবে আমাদের এটা অন্যান্য প্রাণী বা অন্যান্য জীব থেকে আমাদের আলাদা করে, এবং এটা আমাদের এরকমই হওয়া উচিত। পৃথিবী চেঞ্জ হচ্ছে, বিভিন্ন অর্থেই চেঞ্জ হচ্ছে, নেগেটিভ চেঞ্জ হচ্ছে, পজিটিভ চেঞ্জ হচ্ছে, কিন্তু সাহিত্য আঙ্গিক হিসাবে কবিতায় তার প্রভাব, সময়ের সাথে সাথে, বিষয়ের সাথে সাথে যে কনটেক্সট চেঞ্জ হওয়া, সেই ধরনের বড় কবি, ওই ধরনের লেখক আমাদের সময় তো কম, যে কারণে হয়তো সবাই বিষয় ধরতে পারছেন সবাই, তো ওই বিষয়কে উপস্থাপন করার যে কৌশল, বা ধরো আমি তো শুধুমাত্র পৃথিবী চেঞ্জ হচ্ছে বলে যে কবিতা চেঞ্জ হবে, ঠিক আছে, কিন্তু সে শুধু তার বিষয়ে চেঞ্জ হবে না, সে তার আঙ্গিকেও চেঞ্জ হবে, তাই না? সময়ের একটা প্রভাব তো তার আঙ্গিকেও পড়বে। কিন্তু এটা ধরতে পারা, ধরো আমি যদি এই মুহূর্তে লিখি, তো আমি ওই বিষয়টা যখন ধরতে পারবো, সাথে সাথে আমার আঙ্গিকটাও তো চেঞ্জ করতে হবে। এখন ধরো আমি এই সময়ের বিষয় আমি যদি রবীন্দ্রনাথের মতো করে লিখি, তাহলে কিন্তু ওটা তো হবে না, বা জীবনানন্দের মতো করে লিখলে হবে না। একই সঙ্গে আমার টেক্সট এবং কনটেক্সট চেঞ্জ হতে হবে। আমার মনে হয় যে কনটেক্সট চেঞ্জ হচ্ছে, কিন্তু আঙ্গিক ওই অর্থে চেঞ্জ করা যাচ্ছে না, যে কারণে আমাদের ধরো আলাদা করে অনেক কবিতা যদি আমরা একসঙ্গে পড়ি, দেখা যায় যে মনে হয় যে সবার একই মানুষের লেখা কবিতা, এটা মনে হয়। পৃথিবী চেঞ্জ হবে, পৃথিবীর মনন চেঞ্জ হচ্ছে, পৃথিবীর বিভিন্ন ধরনের মানুষের সম্পর্কের ধরন চেঞ্জ হচ্ছে, কবিতার আঙ্গিক কি চেঞ্জ হবে না? বিষয় চেঞ্জ হতে পারে। এই জন্য আসলে কবিতার বিষয়ের চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তার আঙ্গিকটা। যেখানে জীবনানন্দ দাশ আমাদের কাছে এখনো প্রাসঙ্গিক শুধুমাত্র কবিতার বিষয়ের জন্য না, কবিতার তার যে আঙ্গিক, তার যে ভাষাভঙ্গি,
এটা ওই সময়ে ভিন্ন ছিল, আজকে পর্যন্ত ভিন্ন। এবং আমাদের মধ্যে তুমি দেখবা আল মাহমুদকে যদি আমরা আলাদা করে চিন্তা করি, যতটা না তার কবিতার বিষয়ের জন্য আলাদাভাবে চিন্তা করি, তার চেয়ে বেশি আমরা চিন্তা করি তার কবিতার বলার ভঙ্গি, তার ভাষাভঙ্গিটা নতুন, যে কারণে তাকে আমরা আলাদা করি। এই জন্য আমি আসলে এই পরিবর্তিত বিশ্বে কবিতার চেঞ্জ হওয়ার ক্ষেত্রে যে টেক্সটের যে চেঞ্জ, যেটা ওটা খুব বেশি হচ্ছে না। সুখ তো সবাই সন্ধান করে, তুমি করছো, আমি করছি, আমরা সবাই সুখ সন্ধান করছি, কিন্তু সুখ তো আসলে আপেক্ষিক। তোমার কাছে যেটা সুখ, এটা আমার কাছে হয়তো সুখ নাও হতে পারে, বা তুমি যে জিনিস পেয়ে সুখী হচ্ছ, এটা আমার কাছে, আমি এটা না পেয়ে হয়তো সুখী হচ্ছি না। তুমি যার যে যে জিনিস পাওয়ার জন্য দৌড়াচ্ছ, মনে করছো এটা পেলে আমি সুখী হব, সেটার জন্য হয়তো আমি দৌড়াচ্ছি না, আমি হয়তো অন্য কিছুর জন্য দৌড়াচ্ছি। এটা একটা আপেক্ষিক ব্যাপার। কিন্তু সর্বর্থে আমরা যেটা দেখি, ধরো আজকে তো আমরা একটা শেষ পর্যন্ত আমরা ভাবি না কেন, আমরা তো আসলে সিস্টেমের বাইরে যেতে পারবো না। আমরা একটা রাষ্ট্রের মধ্যে বাস করি, একটা সিস্টেমের মধ্যে বাস করি। সুখ হচ্ছে ধরো তুমি আমাদের এই যে সামাজিক যে জীবন, আমাদের প্রতিটা মানুষ আমরা একে অন্যের উপর নির্ভরশীল, সেটাই তো সমাজ। এই সামাজিক জীবনে ধরো আমরা যদি এই অন্য মানুষকে আমার জন্য এই বিপজ্জনক মনে না হয়, অন্য মানুষকে আমাকে তার জন্য বিপজ্জনক না মনে করি, এবং আমরা একে অন্যের জন্য যদি নিরাপদ হই, এবং আমরা যদি এই যে এক ধরনের কালেকটিভ নিরাপত্তাবোধ যদি আমাদের মধ্যে থাকে, আমার মনে হয় এটা এক ধরনের এই সুখ। তা আমরা যদি বড়ভাবে দেখি, তাহলে এটা হচ্ছে যে সামাজিক এক ধরনের নিরাপত্তা, একজনের শান্তিপূর্ণ সহাবস্থান, জীবনের নিরাপত্তা। তুমি ঘর থেকে বের হয়েছো, তুমি নিরাপদ ফিল করছো, তোমার বাচ্চা স্কুলে যাচ্ছে, তুমি নিরাপদ ফিল করছো, এটা এক ধরনের আমাদের এই জন্য সুখ। দেখো অনেক মানুষ দেশ নিয়ে খুব হতাশা ব্যক্ত করে, যে না, এখানে নিরাপত্তা নাই, এখানে ভবিষ্যৎ নাই, এটা নাই। এটা কিন্তু এক ধরনের হতাশা, এবং এটা কিন্তু সুখের ঠিক বিপরীত। কিন্তু এটা হচ্ছে আমাদের যে সমাজ ব্যবস্থা, আমাদের রাষ্ট্র ব্যবস্থা, আমাদের এটা এখানে ওই রাষ্ট্রীয় আইন কানুন পলিসি এগুলো দিয়ে এটা আসলে মানুষকে এই বোধটা দিতে হবে, এই চিন্তাটা দিতে হবে যে তুমি এখানে নিরাপদ, তুমি এখানে ভালো আছো। এই যে ধরো বাচ্চাদেরকে যে হত্যা করা হচ্ছে, দর্শন করা হচ্ছে, এগুলা এই ধরনের এক ধরনের নিরাপত্তাহীনতা কিন্তু আছে মানুষের মধ্যে। এটা এখন কিন্তু একজন মানুষ ইচ্ছা করলে এটাকে রদ করতে পারবে না। এটা রাষ্ট্র করতে হবে, রাষ্ট্র তার আইন করতে হবে, আইনের প্রয়োগ করতে হবে, এবং এই ব্যবস্থাকে মানুষকে ওই ফিলটা দিতে হবে যে তুমি এখানে নিরাপদ আছো। আরও যদি খুব ব্যক্তিগত সুখের কথা যদি আমরা চিন্তা করি, সেটা হচ্ছে তুমি কিভাবে তোমার ব্যক্তিগত জীবনকে কিভাবে সুখী করবে, বা কোন জিনিস থেকে সুখ পাও, বা আমি কিভাবে সুখী করবো, বা আমি কোন জিনিস থেকে সুখ পাই, এটা তো আসলে আপেক্ষিক। মানুষ তো জন্মগতভাবেই তো এই ফাঁদে পা দিয়েছে। জন্ম হয়েছে মানেই তো আমরা ওই ফাঁদে আছি। মানে আমি জন্ম নিয়েছি মানে আমার একটা জীবন পেয়েছি, আমার জীবনকে আমি যাপন করতে হবে, এটা কিন্তু আমার একটা দায়। আমি তোমার জীবনকে ধ্বংস করে দিতে পারবো না। এখন আমার জীবন যাপন করার জন্য তো আমার জীবিকা লাগবে, জীবিকা তো আমাকে অর্জন করে নিতে হচ্ছে। অর্জন করে নেওয়ার জন্য আমাকে দৌড়ঝাঁপ করতে হবে, আমাকে বিভিন্ন প্রতিযোগিতায় লিপ্ত হতে হবে। যারা এটা থেকে পিছিয়ে পড়ে, বা প্রতিযোগিতায় এই কলা কৌশল আছে, এটার মধ্যে থেকে যদি কেউ পিছিয়ে পড়ে, তখন সে বিভিন্ন ধরনের অপরাধে লিপ্ত হচ্ছে, কারণ তার দায় আছে তার জীবনকে বাঁচানোর জন্য। এখন এই যে মানুষকে এই যে দৌড়ের মধ্যে ফেলে দেওয়া, এখানেও কিন্তু একটা রাষ্ট্রের বড় ভূমিকা আছে। যেমন তুমি দেখো উন্নত বিশ্বের দিকে মানুষ চলে যেতে চাচ্ছে, গরিব দেশের মানুষও উন্নত বিশ্বের দিকে যেতে চায়। কেন যেতে চায়? এখানে গিয়ে দেখে তার কাজ আছে, কাজের মজুরি ভালো আছে, বা ধরো ওই যে কল্যাণমূলক অনেক ব্যাপার আছে ওইসব রাষ্ট্রের, যখন ওই রাষ্ট্রে সে যেতে চায়, যে ওই যে নিরাপত্তা বোধের জন্য সে মনে করে এখানে গেলে আমি নিরাপদ। আর জীবিকা অর্জন তো আমাদের করতেই হবে, আমার জীবনকে তো বাঁচাতে হবে আমাকে। যে মানুষ যখন হতাশ হয়, মানুষ যখন থেকে তার ওই জীবনকে সে বাঁচাতে পারছে না, বা বাঁচানোর জন্য তার যে এই ধরনের তো প্রতিযোগিতা তৈরি হয়েছে আমাদের এখানে। আমরা মৌলিক চাহিদা সেটা অর্জন করার জন্য এক ধরনের প্রতিযোগিতা তৈরি হয়েছে। এখন এই প্রতিযোগিতায় টিকতে না পেরে অনেক ধরনের আত্মহননের ঘটনা ঘটে। বিলাসবহুল জীবনযাপন অন্য বিষয়, কিন্তু মৌলিক চাহিদার ক্ষেত্রে যেহেতু আমরা একটা সিস্টেমেটিক ভূখণ্ডে বাস করি, রাষ্ট্রের মধ্যে বাস করি, রাষ্ট্রের একটা বড় দায়িত্ব এখানে আছে, এবং সেটা হচ্ছে যে এই সম্পদের সুষম বন্টন।
সম্পদের সুষম বন্টনটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। একটা সমাজ যখন অর্থনৈতিকভাবে অসমভাবে বিকশিত হবে, সেখানে কিন্তু কিছু সংখ্যক মানুষ ধনবান হবে, বেশিরভাগ মানুষ কিন্তু এখানে ধনহীন হবে, সম্পদহীন হবে, এবং সেখানে মানুষের মধ্যে অপরাধ প্রবণতা তৈরি হবে, বিভিন্ন ধরনের এই মানুষের জীবন বিনাশকারী বিভিন্ন বিষয় এই সমাজে ঢুকবে। মানুষ তো ধরো নিজের স্মৃতিতে তো নিজে বাঁচতে পারবে না, মানুষ তো বাঁচে আসলে অন্যের স্মৃতিতে, এবং অন্যের স্মৃতিতে মানুষ বাঁচে তো ওই তার কাজের কারণেই বাঁচে। ধরো আমরা এখন জীবনানন্দ দাশকে আমরা মনে করি, আমার কাছে জীবনানন্দ দাশ অনেক আগেই মারা গেছেন, কিন্তু জীবনানন্দ দাশ তো আছেন, আমরা তাকে স্মরণ করছি তার কবিতার জন্য, কিন্তু ক্রিয়েটিভ কাজের জন্য। যে তুমি একটু আগে যেটা বললে যে জীবন এবং জীবিকার জন্য যে কাজ আমরা করি, সেগুলো কিন্তু কেউ স্মরণ করে না। জীবনানন্দ দাশকে আমরা যে কারণে স্মরণ করি, যে কারণে আমরা এলিয়টকে স্মরণ করি, যে কারণে আমরা শার্ল বুদলেয়ারকে স্মরণ করি, যে কারণে রবীন্দ্রনাথকে স্মরণ করি, জীবন যেটা আমরা পেয়েছি, আমি যতদিন বেঁচে থাকবো সেই জীবনকে যাপন করে যাওয়ার যে নিরাপত্তাহীনতা, এই ধরনের নিরাপত্তাহীনতা আছে, এবং এর জন্য কিন্তু ওই যে সম্পদের সুষম বন্টন হচ্ছে না। এটা কিন্তু খুবই, বেশিরভাগ মানুষ যে আজকে মানুষ হতাশার মধ্যে, মানুষের মধ্যে নৈরাশ্য, এগুলোর কারণ কিন্তু এটা। তুমি দেখো আজকে তুমি জন্ম নেওয়ার সাথে সাথে তোমার বাসস্থানের জন্য তোমাকে জমি কিনতে হচ্ছে। তুমি জানতা না যে তোমাকে পৃথিবীতে জমি কিনে ঘর বানাতে হবে, না জেনেই তুমি এসে পড়েছো একটা বিপদের মধ্যে, মনে হচ্ছে যে আমাকে তখন জমি কিনতে হচ্ছে, নাহলে তোমাকে ঘর ভাড়া দিয়ে থাকতে হচ্ছে। ভাড়া দেওয়ার জন্য তুমি পৃথিবীতে জন্ম নিছো, কিন্তু তুমি জানো না যে এখানে পৃথিবীতে থাকতে হয় ঘর ভাড়া দিয়ে, নাহলে তোমাকে এটা কিনতে হবে। কেনার জন্য তোমাকে তো অর্থ উপার্জন করতে হবে। একটা শিশু জন্ম নিচ্ছে পৃথিবীতে, সে আনন্দের সাথে বড় হচ্ছে, কিন্তু বড় হয়ে যত বড় হচ্ছে সে ভয়াবহ বাস্তবতার মুখোমুখি হচ্ছে, তাই না? যেমন অন্যান্য পশু পাখির ক্ষেত্রে সেটা নাই, কিন্তু সে ক্রয় করার কোনো কিছু তার কিনতে হচ্ছে না, তার জমি কিনতে হচ্ছে না, তার ঘর কিনতে হচ্ছে না, তার খাদ্য কিনতে হচ্ছে না, তাই না? তার পোশাক কিনতে হচ্ছে না, কিন্তু তোমাকে কিছু অর্জন করতে হবে। এই অর্জনের জন্য তোমার যোগ্যতা অর্জন করতে হবে। জীবিকা অর্জনের জন্য আবার তার আগে তোমাকে যোগ্যতা অর্জন করতে হবে, যোগ্যতা অর্জনের জন্য আবার তোমাকে ব্যয় করতে হবে। মানুষ আসলে এক ধরনের ফাঁদের মধ্যে জীবনে এসে পড়ে যায়। মানুষ মনে করে আর কি সে আসলে আনন্দের জন্য তার জন্ম হয়েছে, কিন্তু তুমি ওই যে আনন্দের কথা যেটা বললা, যে আনন্দে বাঁচাতে হয়তো মনে হচ্ছে যে বাঁচা, তাই না? কিন্তু আমাদের এটাও মনে রাখতে হবে যে আসলে কোনো আনন্দই শেষ পর্যন্ত সমাধি পর্যন্ত বহন করে নিয়ে যাওয়া যায় না। সব আনন্দকে পৃথিবীতেই রেখে যেতে হয়। আমাদের সামনে যেহেতু আমরা জন্মগ্রহণ করা মাত্রই আমরা জানতাম না যে আমরা মারা যাব। আমরা একটু বড় হতে হতেই আমরা বুঝলাম যে আমরা তো এখানে অস্থায়ীভাবে এসেছি। আমরা যেহেতু বিনাশ হয়ে যাব, বিলীন হয়ে যাব, চিরতরেই বিলীন হয়ে যাব। কিন্তু আসলে আনন্দটাও এক ধরনের দুঃখেরই একটা পার্ট। যেহেতু তুমি সেই আনন্দটাও তো তোমার চিরস্থায়ী আনন্দ না, এবং জরা আছে, দুঃখ আছে, অনটন আছে, এগুলো তো আর আছেই সবসময়, তাই না? এবং যাদেরকে আমরা খুব সুখী মানুষ মনে করি, আমাদের যাদেরকে খুব সম্পদশালী মানুষ মনে করি, তারাও যে খুব, এই যে বেকনের একটা কথা আছে যে আসলে সুখ হচ্ছে আমরা যেটা দেখি, অন্যকে যেভাবে দেখি, এটা আসলে জনশ্রুতির সুখ। সমস্ত কিছু তোমাকে অর্জন করতে হচ্ছে, এখানে তুমি কিছুই ফ্রি পাচ্ছ না, তাই না? তোমার মাথা গুজার ঠাইকেও তোমাকে অর্জন করতে হবে। এগুলাকে যদি যারা জীবনে ধরো এগুলাকে ওভারকাম করতে পারবে বিভিন্নভাবে, এবং এখানে ওভারকাম বেশিরভাগ মানুষ করতে পারে না, কারণ তার এক ধরনের এই পাঁচে লোকে কিছু বলে, তার এখানে প্রতিষ্ঠার ব্যাপার আছে, প্রতিষ্ঠা না হলে আবার সামাজিক একটা লজ্জার ব্যাপার আছে। এগুলো চিন্তা করে মানুষ কিন্তু সে সারা জীবনে একটা মানে মুখ রক্ষার জন্য এক ধরনের অভিনয় করে যায়। এটার বাইরে যারা চলে যায়, যেমন আমাদের এখানে বানপ্রস্থের একটা ধারণা আছে যে 40-এর পরে বানপ্রস্থে চলে যাওয়া। আমার মনে হয় এটা হচ্ছে ওই ধরনের, যেন এক ধরনের আমার তপোবনের মধ্যে আমি একজন জীবনযাপন করব, জঙ্গলের মধ্যে জীবনযাপন করব। ধরো আমি আমার মতো করে, একটা পাখি যেভাবে খুব স্বাধীনভাবে জীবনযাপন করে, আমি সেভাবে করব। এখানে আমি কোনো কিছু অর্জন করার জন্য জীবনকে ব্যয় করে তারপরে আবার জীবনে আনন্দ ভোগ করবো, তা না, তাই না? তা পাখি তো স্কুলে পড়ে না, স্কুলে পড়ে সে আগে সার্টিফিকেট অর্জন করার, তারপরে তার জব নেয় না, জব নিয়ে সে পেনশন নিয়ে পরে সে হাসবে নাকি? তার জন্ম মুহূর্তেই তার উড়াল শুরু, উড্ডয়ন শুরু, তার হাসি শুরু, আনন্দ শুরু, গান গাওয়া শুরু। তো মানুষের সন্তানের সেই সুযোগ নাই।
মানুষের সন্তানকে স্কুলে যেতে হচ্ছে, মানুষ হতে হচ্ছে, তারপরে তাকে একটা চাকরি করতে হচ্ছে, তারপরে তাকে ওই চাকরি তার করেই যেতে হবে, ওই চাকরি থেকে যেটা মজুরি পাবে সেটা দিয়ে তার ভাত কাপড়ের ব্যবস্থা হবে। এটা করতে করতে তো তার জীবন শেষ হয়ে যাচ্ছে। এখন আমাদের যে চেষ্টা থাকতে হবে, এটা তুমি যেটা ভাবছো এখন, এটা এই যে যদি মনে করো যে শিল্প দিয়ে জীবনকে সুন্দর করা, শিল্পকে উপভোগ করা, জীবিকার পাশাপাশি, চাকরি বাকরির পাশাপাশি, এই জীবন যাপনের পাশাপাশি যে আমাদের এই যে মৌলিক যে চাহিদা যেগুলো আছে এগুলা পরিপূরণের পাশাপাশি আমাদেরকে আনন্দ করতে হবে, সেটা আসলে খুব অল্প সংখ্যক একটা শ্রেণীর মানুষ এটা ভাবতে পারে। সেটাও এক ধরনের স্বার্থপরতার মতো মনে হয় যে সমাজের সবচেয়ে বড় চাকরিটা সে করবে, সবচেয়ে বড় সম্মান সে পাবে, সবচেয়ে বড় চেয়ার সে পাবে, আর পাশাপাশি সে শিল্পকেও এনজয় করবে। আমাদের দেশের বেশিরভাগ মানুষ কি এটা কল্পনা করতে পারে? বেশিরভাগ মানুষের তো মৌলিক চাহিদারই ব্যবস্থা হয় নাই। সে আজকে তার যেটা ব্যবস্থা হয়েছে, ঘুম থেকে উঠে আবার নতুন কালকেরটা ব্যবস্থা করতেছে। হ্যান্ড টু মাউথ মানুষ, বেশিরভাগ মানুষ হ্যান্ড টু মাউথ। সেই ক্ষেত্রে এখানে এটা হয়তো একটা শ্রেণী এটা ভাবতে পারে, একটা শিক্ষিত শ্রেণী ভালো চাকরি বাকরি করে, ভালো ইনকাম করে, এরকম একটা শ্রেণীটা ভাবতে পারে। কিন্তু বেশিরভাগ মানুষ তো তার জীবন এভাবে ভাবতে পারে না, সুযোগ নাই।